সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানি হামলার ভয়াবহতা ইসরায়েল এতদিন লুকানোর চেষ্টা করলেও তা ধীরে ধীরে সামনে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ালা নিউজ জানিয়েছে, হামলায় তেল আবিবের কিরিয়ায় মিলিটারি কম্পাউন্ডে অবস্থিত প্রধানমন্ত্রীর অফিস ও ব্যুরো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে অফিস করতে পারছেন না নেতানিয়াহু। ব্যাপক সংস্কার কাজের জন্য প্রায় 4 মাস ধরে অফিসটি বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়ালা নিউজ। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নেতানিয়াহুর কিরিয়া অফিস থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা ওয়ালা নিউজকে নিশ্চিত করেছেন, অবকাঠামো উন্নয়নের কারণে আগামী মাসগুলোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই কার্যালয় 60 বছরেরও বেশি পুরনো, যা বিল্ডিং 22 এবং বেইত শিমন পেরেস নামে পরিচিত। এই ভবনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ এটি একসময় ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলি দখলদারিত্বের প্রাথমিক দশকগুলোতে নিরাপত্তা মন্ত্রী এবং মিলিটারি চিফ অফ স্টাফের অফিসও ছিল সেখানে। 2 দশক আগে নিরাপত্তা মন্ত্রণালয়ের কার্যালয় আধুনিক মাতকাল টাওয়ারে স্থানান্তরিত হলে ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অফ প্রোডাকশন অ্যান্ড প্রকিউটরমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী তেহরান 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে 2 শতাধিক মিসাইল নিক্ষেপ করে। এর মধ্যে বহু মিসাইল সরাসরি আঘাত হানে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে ইরান বেসামরিক এলাকাগুলোকে টার্গেট করেনি। বিভিন্ন ফুটেজে দেখা গেছে কয়েকটি মিসাইল ক্রিয়ার এই কম্পাউন্ডে নিক্ষিপ্ত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভবনটি ইসরায়েলিদের কাছে ইসরায়েলি পেন্টাগন হিসেবেও পরিচিত। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কম জায়গায় আঘাত হানলেও যেসব সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে সেগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে 5 জুলাই ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে দ্য টেলিগ্রাফ জানায়, যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলের সামরিক স্থাপনাগুলোতে কমপক্ষে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজাবাসীর মনোবলে চির ধরানো কিংবা সশস্ত্র প্রতিরোধ সংগ্রামকে দমন করার যে লক্ষ্য নির্ধারণ করেছিল ইসরায়েল, 640 দিনের যুদ্ধে তার কিছুই করতে পারেননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের টানেল স্ট্র্যাটেজি এবং আকস্মিক হামলার মুখে ইসরায়েলি অভিযান ক্রমাগতভাবে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। নেতানিয়াহু বারবার হামাসের পরাজয় ও মূলোৎপাটনের যে কথা বলছেন তা শব্দের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। হামাস বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ বাহিনীর চলমান হামলা এবং আধিপত্যের ফলে বল প্রয়োগের মাধ্যমে বন্দীদের মুক্ত করার ইসরায়েলি ভ্রম ভেঙে গেছে। প্রতিরোধ যোদ্ধারা ক্রু ভর্তি ইসরায়েলি যুদ্ধযানগুলোকে ধ্বংস করেই চলেছেন। নির্মম অবরোধ এবং অনাহার নীতির ওপরও বীর দর্পে লড়ে যাচ্ছেন আমাদের বীরেরা। বিবৃতিতে বলা হয়, বন্দী মুক্তি এবং প্রতিরোধ সংগ্রামকে পরাজিত করতে নিজেদের অক্ষমতার কথা এখন প্রকাশ্যে স্বীকার করছে দখলদার বাহিনী, কারণ দখলদারদের এসব কৌশল নিজেদের জন্যই মৃত্যুকূপ তৈরি করছে। গাজা থেকে জোরপূর্বক বহিষ্কার এবং জাতিগত নির্মূলের পরিকল্পনার কথা তুলে ধরে হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের দৃঢ়তায় তাদের এই পরিকল্পনা কখনো আলোর মুখ দেখবে না। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ম্যাজিক সিস ডুবিয়ে দেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এই ভিডিও প্রকাশের আগে ইয়েমেনি বাহিনী জানিয়েছিল, ইসরায়েলি বন্দরে জাহাজ প্রবেশের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা জাহাজের মালিক প্রতিষ্ঠান লঙ্ঘন করায় এতে হামলা চালানো হয়। ফুটেজে দেখা যায়, জাহাজের ক্রুরা ইয়েমেনের নৌবাহিনীর জারি করা সতর্কবার্তা উপেক্ষা করছেন। এরপর মানববিহীন নৌযানগুলো জাহাজে আঘাত হানতে থাকে। এরপর জাহাজে ওঠে অভিযান চালায় ইয়েমেনি নৌবাহিনীর স্পেশাল ফোর্স। অভিযানের পর জাহাজটি লোহিত সাগরে পুরোপুরি ডুবে যায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতি অনুযায়ী এই জটিল অভিযানে 5টি ব্যালিস্টিক মিসাইল, 3টি ড্রোন ও 2টি মানববিহীন নৌযান ব্যবহৃত হয়। বারবার আঘাতের পর জাহাজটির তলদেশে ফুটো তৈরি হয় এবং শেষ পর্যন্ত ডুবে যায়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিপীড়িত জনগণ এবং
তাদের সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালিত হয়। ফিলিস্তিনিদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করে এতে বলা হয়, এই অঞ্চলে ইহুদিবাদী আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 24 ঘন্টার মধ্যে 2 বার বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহু ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। তারা ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনির্ধারিত আলোচনা হয়। এ সময় দুই নেতা 1 ঘন্টার বেশি সময় কথা বলেন। সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যেদিন হোয়াইট হাউসে অনির্ধারিত আলোচনায় বসলেন, সেদিনও গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 95 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেন ট্রাম্প নেতানিয়াহু। গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ট্রাম্প। এরপর থেকে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেলেন নেতানিয়াহু। অনির্ধারিত আলোচনার আগে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজার বিষয়ে বিশেষভাবে কথা বলবেন। গাজায় চলমান পরিস্থিতিকে ট্র্যাজেডি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের গাজার সংকট সমাধান করতে হবে। গাজা হলো একটি ট্র্যাজেডি। নেতানিয়াহু এটা সমাধান করতে চান এবং আমিও এটার সমাধান করতে আগ্রহী। আমার মনে হয় অন্য পক্ষ সেটা চায়। ওয়াশিংটন থেকে আল জাজিরার মাইক হান্না বলেন, ট্রাম্প নেতানিয়াহুর সর্বশেষ আলোচনার বিষয়ে খুব কম তথ্য জানা গেছে, তাই আসলে কি ঘটছে সেটা অনুমান করা বেশ কঠিন। ট্রাম্প এবং নেতানিয়াহুর আলোচনার আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা জানান। তিনি বলেন, এর সপ্তাহের শেষের দিকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করছে ওয়াশিংটন। গাজায় চলমান মানবিক সংকটের নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শেষ করতে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে না পারলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে। মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু GHF এর কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনার পর সংগঠনটির তীব্র সমালোচনা হচ্ছে। মঙ্গলবার ল্যামি বলেন, আমরা খুবই স্পষ্ট করে বলছি, ত্রাণ বিতরণের জন্য গঠিত এই সহায়তা ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটি ভালোভাবে কাজ করছে না। অসংখ্য মানুষ প্রায় অনাহারে থাকছেন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজায় ত্রাণ বিতরণের জন্য গঠিত এই ব্যবস্থার বিরুদ্ধে বৈশ্বিকভাবে নিন্দা জানানোর ক্ষেত্রে আমরা সামনের সারিতে রয়েছে। পার্লামেন্টের একজন সদস্য লামিকে প্রশ্ন করেন, গাজায় যদি এই অসহনীয় পরিস্থিতি চলতেই থাকে তবে যুক্তরাজ্যের সরকার কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? জবাবে ল্যামি বলেন, হ্যাঁ, আমরা নেব। যুক্তরাজ্য গত মাসে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের উপর সে দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি যুক্তরাজ্যে তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে বলেও জানায়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে এই উগ্রবাদী 2 ইহুদি নেতার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে ইসরায়েলি 2 মন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইরান বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ করেননি, যেমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি। এর একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছেন। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ মঙ্গলবার বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে তারা আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী। তিনি ইরান মার্কিন আলোচনার ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসতে চায় বলে সম্প্রতি বার্তা পাঠিয়েছে। খাতিবজাদেহ আরও বলেন, এটা সবাই জানেন যে আমরা জেনেভায় ইউরোপীয়দের সঙ্গে আলোচনার মাঝখানে ছিলাম। এর মাঝেই তারা আলোচনার টেবিলে হামলা করেছেন। খাতিবজাদেহ বলেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায় ক্ষমার অযোগ্য, তবে কূটনীতি সর্বদাই ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক নীতি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার জেদ্দায় এই বৈঠক হয়। ইরান ইসরায়েল যুদ্ধের পর সৌদি আরবে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার এটি প্রথম সফর। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যুবরাজ মোহাম্মদ এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাকচির আলোচনা ফলপ্রসূ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সফরের মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় ইসরায়েল ইরান সংঘাত তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কে চির ধরাতে পারেনি। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আরাকচি এবং যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন। খবরে বলা হয়, আরাকচি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফরের শীর্ষ ইরানি কূটনীতিক সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও বৈঠক করেন। ইরানের জাতীয় সংসদ মজলিসের এক গবেষণা বা জনমত সমীক্ষায় জানা গেছে, দেশটির 61% নাগরিক মনে করেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান আগের চেয়েও বড় আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। ওই সমীক্ষায় জানা গেছে 80% ইরানি নাগরিক মনে করেন ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ছিল খুবই ধ্বংসাত্মক ও কার্যকর, এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে 61% নাগরিক মনে করেন ইরান সামরিক দিক থেকে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। এছাড়াও একই জনমত জরিপে দেখা গেছে 81% ইরানি নাগরিক মনে করেন বিদেশে অবস্থান করে যেসব দল বিদেশি মদদ নিয়ে ইরানের ইসলামী সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছে, এই দলগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ক্ষমতা লাভের সুযোগ সন্ধানী তৎপরতায় জড়িত ছিল। 74% নাগরিক মনে করেন আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাদের দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি রক্ষা করা উচিত ও তার আরও বিস্তার ঘটানো উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।